ভরা ক্যাম্পাসে উচ্চস্বরে চিরকুটে লেখা শব্দগুলো পড়ল সজল। মুহূর্তে আশেপাশের সকলে নজর পড়ল এদিকটায়। পলক তাজোয়ার বিরক্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। সজলের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলল, কমন সেন্স কি পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছিস? এত জোরে কেউ এসব পড়ে? কেস করতে যায় তো ভালো, জানা চিপাই গিয়ে কার্য হাসিল কর। ভরা ক্যাম্পাসে মাইকিং করছিস কেন? আশ্চর্য। সজল মেকি হেসে বলল, ক্যান আই কিস ইউ? ভাই, চিঠিতে আপনার নাম মেনশন করা। সামনে এমন টসটসে আমরা খেয়া ক্যাডায় বসা কাঁঠালের বিচির দিকে নজর দিব? এই কপাল আমগো আছে নাকি? পলক তাজোয়ার জহুরির মতো পর্যবেক্ষণ করলো সামনে দাঁড়িয়ে থাকা ঘরমাক্ত মানবের দিকে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে গাল গড়িয়ে। হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করলো সে। শ্যামা তরুণীর ঘোমটার আড়ালে উকি দিচ্ছে ঘন কালো কেশের গাছে। পলক লাফ দিয়ে বাইক থেকে নেমে গেল। বাঁ হাতে সিল্কি চুলগুলো সেট করে এগিয়ে গেল ঘরমাক্ত মানবের দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে শুধালো, নাম কি? তিয়াশা তপা। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, ভর্তি হতে এসেছি। কিন্তু ভর্তির ডেট তো ওভার হয়ে যাওয়ার কথা। আজ লাস্ট ডেট। হো, কিন্তু এটা বলো মেয়ে, ভর্তি হতে এসেই পলক তাওয়াজকে কিস করতে যাওয়ার দুঃসাহস দেখিয়ে ফেললে? বুক কাঁপলো না একবারও? তপার চিৎকার করে বলতে ইচ্ছা হলো, আমার ঠেকা পড়েছে আপনার মতো নাকুচু টাইপ মানুষকে কিস করতে চাওয়ার। দেশকে কিস করতে চাওয়ার মানুষের অভাব পড়েছে নাকি? কিন্তু কিছুতেই বলা হলো না তার। কণ্ঠনালী তার সাথে বেইমানি করছে আজ। মনের ভেতরে সশব্দে উচ্চারিত হওয়া একটা কথা বেরোচ্ছে না গলা দিয়ে। কাপা কাপা গলায় বলল, আমার কথাটা একটু শুনুন। কোথায় কিস করতে চাও? গালে নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখালো পলক। তারপর গা শিরশির করে উঠল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আমার কথা শুনুন একবার প্লিজ। এসো আমার সাথে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনের দিকে, ঠিক যেদিক দিয়ে এসেছিল তপা। যাওয়ার আগে চিলের মতো ছোঁ মেরে চিরকুটটা নিয়ে গেল সজলের হাত থেকে। তপার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা কি সত্যি সত্যি চুমু খেয়ে বসবে নাকি? অদৃশ্য মন্ত্র বলে বশীভূত হয়ে তপাও পেছনে পেছনে ছুটল পলকের পেছনে। হাঁ করে তাকিয়ে রইল সজল। অবাক হয়ে একা একাই বিড়বিড় করলো, ভাই কি সত্যি সত্যি চুমু খাবে? 308 নম্বর রুম। এই রুমটা হলরুম নামেই পরিচিত। বেশ বড় রুম হওয়ার তিনটে দরজা এই রুমে। পলক একটা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার প্রবেশে ভেতরে এতক্ষণ ধরে চলা আড্ডায় ভাটি পড়ল। তপা ভেতরে গিয়ে চমকে গেল। সেই ছেলে মেয়েগুলোর দল যারা তপার হাতে চিরকুট ধরিয়ে দিয়েছিল। ভার্সিটি চত্বরে প্রবেশ করার সাথে সাথে মুখোমুখি হয় তাদের। তপার হাতের কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে বিনিময়ে চিরকুট ধরিয়ে দিয়ে বলেছিল ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন যুবককে দিতে। তপা বুঝতে পারেনি এতগুলো মানুষের মাঝে সবচেয়ে সুদর্শন যুবককে সে চিনবে কী করে, আর চিরকুটেই বা কী লেখা আছে। জিজ্ঞাসা করতে ছেলেমেয়েগুলো হেসে উঠেছিল উচ্চস্বরে। একজনকে জিজ্ঞাসা করতে দেখিয়েছিল এই সুদর্শন যুবক পলক তাজওয়ারকে। তপা মনে মনে বলল, কুলক তাজওয়ার। পলক হুঙ্কার দিয়ে বলল, এটা কার হাতের লেখা? সবাই চিৎকার শুনে মাথা নিচু করে ফেলল। আগে বুঝতে না পারলেও এখন তারা বুঝতে পারছে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। বাঘ খেপে গেছে, মানে আজ কপালে শনির দশা আছে। আমি জানতে চাইছি কে লিখেছে এই চিরকুট। আবারও চিৎকার শুনে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে সবাই। তপাও কিছুটা ভড়কে গেছে। চোখ পিটপিট করে কেবল চেয়ে রইল পলকের দিকে। মাত্র কিছুক্ষণ আগেও বুঝতে পারেনি শান্ত মানুষটা এতটা বদমেজাজি। আর 1 মিনিট সময়, এর মধ্যে যদি জানতে না পারি কে লিখেছে এটা, তবে এই রুমের একটা পিঁপড়ের হাতও লেখার মতো অবস্থায় রাখবো না, গড প্রমিস। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো রাত্রি। মাথা নিচু করে বলল, আমি লিখেছি, ওদের দোষ নেই। পলক নিজেকে কন্ট্রোল করতে কপালে আঙ্গুল বোলালো। ঠোঁট কামড়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে বলল। তপা অবাক হয়ে চেয়ে রইল। তপাকে আরও অবাক করে দিয়ে তপার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, আর তুমি, একজন হাতে চিরকুট ধরিয়ে দিল আর তুমি নাচতে নাচতে চুমু খেতে চলে গেলে। এত চুমু খাওয়ার শখ? তপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সন্তর্পণে তা মুছে নিল বাম হাতে। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, নিজের স্বপ্ন যখন অন্যের হাতে বন্দি হয়ে যায় তখন একটা চুমু কেন, বিষ খেতে বললেও চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি আমি। পলক অবাক হয়ে দেখল চোখে জল নিয়ে ঠোঁটের কোণে ঝুলতে থাকা মেকি হাসি। আমার ফাইল দিন, নয়তো উনি যে কাজটা করেনি সেটা আমি করে দেব। রাত্রি অবাক হয়ে বলল। কি করবে তুমি? তপা ডান হাতটা উঁচু করে বলল,
এই যে হাতটা দেখছেন, এটা পেডিকিউর মিনিকিউর করা মোলায়েম হাত না, এটা খেটে খাওয়া মানুষের শক্ত হাত। এই হাতের চর যদি একবার গালে পড়ে না, 7বার মেকআপ করেও দাগ মুছতে পারবেন না। দিন ফাইলটা। পলক অবাক হয়ে চেয়ে রইল। মৃদু স্বরে বলল, বাহ, কি ঝাঁজ! একেবারে ধানি লঙ্কা। কিন্তু ঝাঁঝি কি রানী? এই ঝাঁজ এতক্ষণ কোথায় ছিল? সবাই চলে যেতে রাত্রি চেয়ারে লাথি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তপার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতেও বলল না। ভর্তির কাজ শেষে মাঠের কর্নারে বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসলো তপা। ভীষণ ক্লান্ত সে। তার জীবনটাই কেন এত ঝামেলায় জড়ানো? নির্ঘাত ঝামেলা লগ্নে জন্মেছে সে, তাই তো ঝামেলা পিছে ছাড়ছে না। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল একমাত্র বান্ধবী পৃথাকে, তপার একমাত্র আপনজন সে, এই অচেনা শহরে একমাত্র চেনা মানুষটা। গ্রাম থেকে এসে পৃথার বাসায় উঠেছে তপা, কিন্তু অন্য কারো বাসায় আর কতদিন। তাই তো আজ পৃথাকে নিয়ে বের হবে বাসা খুঁজতে। মোটামুটি একটা থাকার মতো নিরাপদ জায়গা হলেই হবে, যাতে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারে সে। কতদিন এই শান্তির ঘুম ধরা দেয়নি দু চোখের পাতায়। তপা আপন মনে বসে বিড়বিড় করছিল। সহসা পাশে কারো উপস্থিতি টের পেয়ে আকস্মিক তাকালো। পলককে দেখে ভ্রু কুঁচকে এলো। মনে মনে বলল, এই কুলক তাজওয়ার আবার কি চাই এখানে? একটু বসেও শান্তি নেই যেন, সব জায়গায় অশান্তির মেলা। রাত্রিকে ওসব না বললেও পারতে। কেন? জ্বলছে? এতই যখন জ্বলন, তাহলে গেলেন না কেন সেখানে? আমি পায়ে ধরিনি আমাকে বাঁচানোর জন্য। পলক তাওয়াজের পায়ে ধরা কেন? মরে গেলেও সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আবার ইচ্ছে হয়েছে, আমি গিয়েছি। কেন গিয়েছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেবো না। রাত্রির জন্য এত জ্বালা থাকলে আমি সেটাই করতাম যা চিরকুটে লেখা ছিল। এতক্ষণে এই ঠোঁট ঠোঁটের জায়গায় অক্ষত থাকতো না। আমার ইচ্ছে হলে এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে যেত আমার ঠোঁটের স্পর্শে। তপার সারা শরীর রিরি করে উঠল রাগে। কিছু বলার জন্য মুখ খোলার আগে দ্রুত গতিতে তপার কোমর চেপে কানের কাছে ফিসফিস করে বলল, এরপর কথা বললে সাবধানে বলবে। শুধু কথা কেন, তুমি বা তোমার ঠোঁট কোনোটাই যেন আমার চোখের সামনে না পড়ো। নেতাদের চরিত্র কিন্তু অতটাও ভালো হয় না। আবার কলঙ্কে কলঙ্কিত হতে না চাইলে সাবধান। চিলেকোঠার ছোট্ট একটা ঘর, উপরে টিনের ছাউনি। রুম থেকে বেরিয়েই নজরে আসবে সাদা গোলাপে সাজানো বাগান। পুরো ছাদ জুড়ে অন্য কোনো ফুলের কোনো চিহ্ন মাত্র নেই, কেবল সাদা গোলাপ। তপা বিদ্রুপাত্মক হাসল। বাহ, ফুলেদের বেলায়ও সাদা কালো বাজ বিচার শুরু হয়ে গেছে। তবে কেবল আমিই অবহেলিত নই কালো রঙের জন্য। ছোট্ট একটা দোলনা, তার পাশেই শারীরিক কসরতের কিছু জিনিসপত্র। এখানে আবার কে ব্যায়াম করতে আসে? বাড়িটা নিরাপদ হবে তো আমার জন্য? পৃথা তপার নতুন সংসার গুছিয়ে দিয়ে চলে গেল। গোছানোর তেমন জিনিসই নেই তার, কেবল একটা সিঙ্গেল বেড, পড়ার টেবিল, একটা চেয়ার আর রান্নার জন্য কিছু বাসনপত্র। ব্যাস, আর কিছু নেই। একা থাকতে আর কি লাগে? আপাতত একটু নিরাপত্তায় মূল চাওয়া তপার জীবনে। তাজমহল ঐশ্বর্যের এক জ্বলন্ত উদাহরণ। না না, আগ্রার শাহজাহান মমতাজের তাজমহল নয়, তাজওয়ারদের তাজমহল। রায়হান তাজওয়ার একজন সফল ব্যবসায়ী। পায়েল তাজওয়ার একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। পায়েল রায়হান দম্পতির একমাত্র সন্তান পলক তাজওয়ার। দরজা ঠেলে হেলে দুলে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে যাওয়ার জন্যে সিঁড়ির দিকে পা বাড়ালো পলক। পায়েল রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, পলক, এদিকে আসো, কথা আছে তোমার সাথে। অগত্যা নিজের গতি পরিবর্তন করে মায়ের কাছে গেল পলক। রাত্রির সাথে কি করছো তুমি? ও, খবর পৌঁছে গেছে? তা তোমার রাত্রি তোমাকে বলেনি কি করেছি আমি? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে এই ছেলে সোজা কথা সোজাসাপটা বলতে পারে না। কপট রাগ দেখিয়ে বললেন। তোকে সবার সামনে অপমান করছো তুমি? পলক অবাক হওয়ার ভান করে বলল, পলক, ভুলে যেও না আমি তোমার মা। বাইরে অন্য 5টা লোকের মতো তুমি আমার সাথে একইভাবে কথা বলতে পারো না। মা, আমি এমনি এমনি কিছু করি না, সেটা তুমিও জানো, বাবাও জানে। তবে বাইরের একটা মেয়ের কথা শুনে কেন নিজের ছেলেকে জাজ করো? ও শুধু আমি কি করেছি সেটা বললো, কিন্তু কেন করেছি সেটা বললো না। ও একটা নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছিল মা, হেনস্থা করতে চেষ্টা করছিল। সেটা আমি কি করে হতে দেই? অন্য কেউ কি করলো সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার ছেলে যেন কোনো অন্যায় না করে সেটা আমাকেই দেখতে হবে, তাই না? নয়তো বা শুনতে হবে অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তানকে মানুষ করতে পারিনি।
আমাকে দেখে অমানুষ মনে হয় তোমার? খবরদার, আমার সামনে ভ্রু কুঁচকাবে না। তুমি কি ভাবো তোমার ওই বাইরে চামচাদের মতো তোমার ভ্রু কুঁচকানো দেখে আমি ভয় পাবো? ভুলে যেও না, আমি তোমাকে পেটে ধরেছি, আকাশ থেকে টপকে পড়নি। আর একবার এরকম ভাবে যদি তাকালে, হাতে খুন্তি দেখছো তো? পাশে লজ্জায় চামচা না, তোমাদের বাসায় ফ্যান ফলোয়ার, তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না তো? পলকের কুচকানো ভ্রু যুগল আরও খানিকটা কুচকে গেল। মাথা নাড়িয়ে বিড়বিড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। গায়ে ওড়না জড়িয়ে জানালার পাশে বসলো তপা। এক ফালি চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরময়। জানালা খুলে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চাঁদের দিকে। চাঁদ, তুইও কি আমার মতো নিঃসঙ্গ? তোরও কি ভরসা করে আঁকড়ে ধরার মতো একটা হাত নেই? তুইও আমার মতো লুকিয়ে বেড়াস তোর দুঃখগুলো? না, তোর আবার কিসের দুঃখ? তুই তো সবচেয়ে সুখী রে। তোর রূপের এত তেজ যে কলঙ্কটা কারো চোখে পড়ে না। কিন্তু আমাকে দেখ, কলঙ্ক না করেও কলঙ্কিত আমি। কালো রংটাই কি আমার কলঙ্ক? এটা আমি নিজে করেছি বল? আল্লাহ দিয়েছেন আমার কালো রং। এতে আমার কি দোষ? তুইও নিশ্চয়ই নাক ছিটকাচ্ছিস, ভাবছিস এই কলঙ্কিত নারী কেন তোর আলোয় আলোকিত হওয়ার বৃথা চেষ্টা করছে। কিন্তু জানিস, দিন শেষে আমরা দুজনেই একা। আমার দুঃখগুলো এক সুতোই বাঁধা। তোর যেমন তোর কলঙ্ক নিয়ে কোনো ভাবাবেগ নেই, তেমনি আমারও নেই। কিন্তু কি বলতো, মাঝে মাঝে মানুষের কথায় ভীষণ কষ্ট হয়। সে এক নিদারুণ কষ্ট। তাই তো তোর কাছে বলে নিজেকে হালকা করি। কাল আবার নতুন উদ্যমে বাঁচতে হবে তো। তুই কি বিরক্ত হোস? কিচ্ছু করার নেই রে। বিরক্ত হলেও আমি তোকেই বলবো, তুই ছাড়া কে আছে আমার? দুটুকরো পাউরুটি মুখে দিয়ে বেরিয়ে পড়ল তপা। কেনাকাটা করতে হবে। চাল ডাল সবজি কিচ্ছু নেই ঘরে। পাউরুটি খেয়ে তার জীবন চলবে না। বাজারে পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফিরতে গিয়ে ঝামেলায় পড়ে গেল সে। হাতের টাকা প্রায় শেষের দিকে। রিক্সা নিলে ভাড়া নিশ্চয়ই অনেকগুলো টাকা গুনতে হবে। মামার দেওয়া সামান্য কিছু টাকা রয়েছে হাতে। বাড়ি ভাড়া অগ্রিম দিতে গিয়ে এই ঝামেলায় ফেসে গেছে সে। কিন্তু কিছু করার নেই, এটাই নাকি নিয়ম। দুহাতে বাজারের ব্যাগ তুলে হাঁটা শুরু করলো তপা। কিন্তু কিছু দূর যাওয়ার পর আর কুলাচ্ছে না হাতে। নিজেকে অজস্র গালাগালি দিল মনে মনে এত কিছু কেনার জন্যে। কিন্তু কিয়ৎক্ষণ পরেই ভাবলো এটুকু তো কিনতেই হতো। রোজ রোজ তো বাজারে আসতে পারবে না সে। ক্লাসও তো করতে হবে 2 দিন পর থেকে। তাছাড়া পৃথার ধরিয়ে দেওয়া টিউশনিটাও করতে হবে, আরও খুঁজতে হবে। একটা টিউশনি করিয়ে লেখাপড়ার খরচ চালাবে কিভাবে, আর খাবেই বাকি। বাড়ি ভাড়াও দিতে হবে মাসে মাসে। টেনশনে দম বন্ধ হয়ে আসে তপার। হাতে ধরে রাখা ব্যাগের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, জন্মেছ অবাকই হয়ে আর জীবন কাটাতে চাও ননির ফুলের মতো। ধিক্কার তোমাকে তিয়াসা তপা। মামা, আমাকে নিয়ে ভেবো না তুমি। আমি এখানে ভালো আছি। এখানে কষ্ট হলেও শান্তিতে ঘুমোতে পারবো আমি। নিজের রোজগারে খোটা ছাড়া দুমুঠো খেতে পাবো। এখন থেকে শুধু খাবার হজম করলেই হবে মামা। খোটা দেওয়া কথাগুলো হজম করতে হবে না। আমি এখানে সত্যি ভালো আছি। কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তুমি শুধু দোয়া করো আমি যেন বড় হতে পারি মামা। এতটাই উঁচুতে উঠতে পারি যেখানে ওই মানুষগুলো আমাকে ছুঁতেও পারবে না। দেখতে ইচ্ছে করলে চলে এসো মামা। তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা। কিন্তু অন্য কেউ যেন না আসে প্লিজ। আমি আর পেছনে তাকাতে চাই না। কলেজে পৌঁছে নিজের ডিপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটের কাছে গেল তপা। 2বার লিফটে চড়া হয়েছে ওর। সাথে মামা ছিলেন একবার, অন্যবার পৃথা। মনে মনে একটু ভয় হচ্ছে, কিন্তু কি করবে সে? 6তলা সিঁড়ি বেয়ে উঠতে গেলে সকালের আলু সিদ্ধ ভাত এখনই হজম হয়ে যাবে। তাই উপায় না পেয়ে উঠে গেল লিফটের ভেতর। চোখ বন্ধ করে সুইচ প্রেস করার আগেই হনহন করে ভেতরে প্রবেশ করলো পলক তাজওয়ার। বাঁ হাতে ধরে রাখা ফোনটা কানের সাথে সেটে দেওয়া তার। এক নজর পলকের দিকে তাকিয়ে সেদিনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সহসাই হাতটা চলে গেল নিজের ঠোঁটের উপর। মুখ ঢেকে আল্লাহ আল্লাহ করতে শুরু করলো তপা। ফোন কানে লাগিয়ে গম্ভীর কণ্ঠে কথোপকথন চালিয়ে যাচ্ছে সে। ওরা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে, ইডিয়েট! তোরা আমার নাম ভাঙিয়ে যখন গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করিস তখন তো আমার পারমিশন নিস না, তাহলে এখন কেন লাফড়া করিস আমার সাথে? ওদের হসপিটালে অ্যাডমিট করে আমাকে ঠিকানা টেক্সট কর, না তো তোর গার্লফ্রেন্ডের নামটা যেন কি, মিনা না টিনা?
ওর সাথে কিসিং মোমেন্টের ফটো এক্সিবিশনে পাঠিয়ে দেব। অবশ্যই ওর মুখটা দেখা যাবে না, কিন্তু তোর ওই পচা কাঁঠালের বীজই ঠিকই জল রঙে ঝিকঝিক করবে। সো চয়েস ইজ ইয়োর্স। তপা অবাক হয়ে তাকিয়ে রইল পলকের দিকে। লোকটা কি আগাগোড়ায় এমন ঠোঁটকাটা? পলক তপার বিস্ময় ভরা চোখ জোড়া খেয়াল করলো কিনা জানা নেই তার, কিন্তু যাওয়ার সময় আর চোখে তাকানোটা খুব করে দেখেছে সে। পরপর 3টে ক্লাস করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সবাই। তপা লাইব্রেরিতে গিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারের উপর। টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে কাটিয়ে দিল কয়েক প্রহর। এর মধ্যে কখন নেত্রপল্লব এক হয়ে গেছে বুঝতে পারেনি। সকালে না খেয়ে আসার দরুন পেটের ভিতর ছুচুরা ডন মারছে। এক হাতে পেট চেপে ধরে মাথা তুলে সামনে তাকালো। ওমা, লাইব্রেরি পুরো খালি। মাত্রই তো কত ছাত্রছাত্রী ছিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মাথায় হাত দিল। 3টে বেজে গেছে। ক্লাস তো শেষ হয়েছিল 2টায়। তার মানে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে। অসময়ে ঘুমকে লাথি চাটা মেরে লাইব্রেরির বাইরে পা বাড়ালো। লিফট গ্রাউন্ড ফ্লোরে থাকায় সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। 3তলায় পৌঁছাতে রাত্রির মুখোমুখি হলো তপা। দলবল নিয়ে সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে। তপাকে দেখে মুচকি হেসে বলল, বাহ, ঝাঁসি রানী এখনও ক্যাম্পাসেই আছে দেখছি। তপা ইগনোর করে বেরিয়ে আসার লক্ষ্যে সিঁড়িতে পা রাখল, কিন্তু রাত্রির শক্ত হাতের বাঁধনে হাত আটকে যাওয়ায় তা সম্ভব হলো না। নিজেকে সাহস জুগিয়ে বলল, কি চাই আমার কাছে? তোর কাছে আবার কি চাইবো আমি? দেওয়ার মতো আছে নাকি কিছু? যে কালির মতো চেহারা, দেখতেও তো ফকিন্নি বলে মনে হচ্ছে। সেদিন পলককে দেখে খুব সাহস বেড়ে গিয়েছিল, তাই না? আজ কি করবি তুই? বেঁচে কে বাঁচাবে তোকে? আমাকে বাঁচানোর জন্য কোনো সরি পলকের প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি। এখন ভালোই ভালোই সামনে থেকে সরে যান, নয়তো সেদিনের বাকি কাজটা করে ফেলবো। রাত্রি ধেয়ে আসলো তপার দিকে। তপা দুপা পিছিয়ে যেতে হাত মুচড়ে ধরে বলল, কি করবি তুই? এই হাত দিয়ে মারবি, তাই না? সেদিন ভেবেছিলাম একটু জাগ দিয়েছি ছেড়ে দেব, কিন্তু তোর ব্যবহার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এত সাহস পাস কি করে তুই? এখন মার দেখি। তপার হাত ব্যথায় নীল হয়ে আসছে। তবুও রাত্রি ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। তপা চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পা দিয়ে লাথি মারল রাত্রির হাঁটুর ঠিক নিচে। রাত্রি সামলাতে না পেরে বসে পড়ল। তপা সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো। তপাকে দৌড়াতে দেখে পলক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তপার ভবনের সামনেই বসে দলের ভেতরের কিছু প্ল্যানিং চলছিল। পলক সেসব রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। লম্বা লম্বা কদম ফেলে দ্রুত বেগে উঠে গেল উপরের দিকে। 3তলায় পৌঁছাতে রাত্রিকে নিচে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনে থেমে গেল। সামনে এগিয়ে এসে বলল, বাহ, এতদিনে নিজের জায়গাটা বুঝতে পারলি তাহলে। রাত্রে কিছু বলার জন্যে মুখ খোলার আগেই পলক গটগট করে হেঁটে চলে গেল নিচের দিকে। রাত্রে নিজের ঘাড়ের উপর পড়ে থাকা চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠল। পৃথা তপার নীল হওয়া জায়গাটায় মলম লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি করলি রে? ওর হাত ভেঙে দিতে পারলি না? আমার সাথে তো এতও পারিস, অন্য কারো বেলায় সব হাওয়া ফুস। তপা মৃদু হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না ও। ও জানে এখন পৃথা অযথায় বকবক করবে। পেটের সব কথা উগরে দিয়ে তবেই দম নেবে। সিঁড়ি বেয়ে 2য় তলা অতিক্রম করতে চোখ পড়ল একটি সাদা কালো নেম প্লেটে। গোটানো অক্ষরে লেখা তাজমহল। তপা কিঞ্চিত অবাক হলো। জীবনে প্রথমবার এরূপ নেম প্লেট দেখল। অবশ্য এখন অনেক কিছুই নতুন দেখছে ও, তাই ব্যাপারটা বেশি ঘাটল না। বড় লোকদের সব বড় বড় ব্যাপার। ছাদে উঠে রুমে ঢোকার আগ মুহূর্তে মনে হলো ছাদে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখটা। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। দ্রুত রুমে ঢুকে দরজা এঁটে দিল। বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, ওটা খারাপ কেউ নয়, ভালো মানুষ। ভয় পাস না তপা, রিল্যাক্স। পৃথা কেকের স্লাইস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখে সুমধুর আওয়াজ করে বলল, তপা, কেকটা যা হয়েছে না, একেবারে অমৃত। তুই তো বেকারি খুলতে পারিস, রাতারাতি বড়লোক হতে পারবি। পুরো বাংলাদেশের মানুষ আসবে তোর কেক নিতে। বিদেশেও রপ্তানি করতে পারবি। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তোকে অ্যাওয়ার্ড দিবে, দেখিস। তপা কথাটা হেসেই উড়িয়ে দিল। তপা, মজা নয়, আমি সিরিয়াসলি বলছি। তুই অনলাইনে কেকের বিজনেস করতে পারিস তো।
আজকাল তো ভালোই চলে অনলাইনের বিজনেস, ট্রাই করতে পারিস। টাকা কোথায় এত সব কেনার? আর আমার তো ভালো একটা ফোনই নেই, অনলাইনে কিভাবে নেব? আমি আছি তো, আমি অনলাইনের যাবতীয় কাজ করে দেব। আর টাকা নিয়ে ভাবিস না, সব আমিই কিনে দেব। অনলাইনে কিভাবে হবে? এটা হয় না পৃথা, আমি তোর থেকে সাহায্য নিতে পারবো না রে। ধরে নে আমি তোর ব্যবসায় ইনভেস্ট করছি, যা লাভ হবে তার এক অংশ আমার, নাজি। তপা পৃথার মুখ চেয়ে অমলিন হাসল। মেয়েটা তো ভালো কেন? পরদিন যথারীতি প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে হাজির পৃথা। তপা অবাক হয়ে বলল, ওমা, মুখের কথা মুখে রয়ে গেল, ওর জিনিসপত্র হাজির। পৃথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। পারলে তো এক্ষুনি এনে দিতাম। এখন সব গুছিয়ে রাখ, আমি ভীষণ টায়ার্ড রে। লেবু আছে? থাকলে একটু শরবত করে দে না, না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি প্লিজ। তপা ঝটপট লেবু শরবত করে দিল পৃথাকে। পৃথা এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দোয়া করি এই শরবতের মতোই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বর যেন তোমার কপালে জোটে। শুধু আমার জন্য চাইছিস যে? নিজের জন্য চাইবি না? জানিস না, অন্যের জন্য চাইলে আল্লাহ তার জন্য দুইটা দেয়। আমি তোর জন্য চেয়ে নিজের জন্য দুইটা ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস শুধু তোর জন্য চাইছি? আমি এতটাও ভালো নয় রে, বোকা। তপা সবেমাত্রই গেট পেরিয়ে পার্কিং জোনে ঢুকেছে। হাতের বাঁ পাশটায় পলক তাজওয়ারের বাহিনী দেখে দ্রুত পা চালালো। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে তো আস্ত একটা বাঘ রয়েছে। সে পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ডেকে উঠল। তিয়াশা। তপার পা দুটো নিজের চলার গতি থামিয়ে দিল। মায়ের পর এই প্রথম কেউ তিয়াশা বলে ডাকলো, নয়তো সবাই তপা বলেই চিনে থাকে। তপা পেছনে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল, জি বলুন। পলক কিঞ্চিত অবাক হলো তপার মাথা নিচু করে থাকতে দেখে। মেয়ে তো এতটাও শান্ত নয়, এর ঝাঁজ সেদিন দেখেছে সে। কাল দৌড়ে চলে গিয়েছিলি কেন? রাত্রে কিছু বলছিল? সেটা আপনাকে কেন বলবো? তো কাকে বলবে? তপা ঈষৎ কেঁপে উঠল, কিন্তু ভড়কে না গিয়ে মিহি কণ্ঠে বলল, কাউকে বলবো না, আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। তাহলে প্রথম দিন কেন এসেছিলে চুমু খেতে? ও মাই গড, তোমার আসল উদ্দেশ্য তবে কি আমার এই সুন্দর ঠোঁটে চুমু খাওয়াই ছিল? আমি আরও ভাবলাম আমি ইনোসেন্ট মেয়ে, এখন তো দেখছি এ মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে। আহাজারি করে বলল পলক। তপার কান গরম হয়ে গেছে। একটা লোক অবলীলায় কিভাবে বলতে পারে এসব কথা তার বুঝে আসে না। চলে আসার জন্য এক পা বাড়াতেই পলক মোহনীয় কণ্ঠে বলল, পলক তাওয়ারকে চুমু খেতে হলে ভালোবেসে খেতে হবে, নয়তো পলক তাওয়ারের ধরা ছোঁয়ার বাইরে। অগ্রহায়ণের এক গোধূলি লগ্ন। তপা গোসল সেরে ছাদে জামা কাপড় মেলতে বের হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো পিঠময় ছড়ানো ছিটানো। ভেজা চুলে টুপটুপ করে পানি পড়ছে। চুল মোছার তাগিদে তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়ে রুমের ভেতরে পা বাড়ালো। ছাদের উল্টো দিকে দাঁড়িয়ে তার দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করেছিল কেউ একজন। না না, তার দিকে নয়, চুলের দিকে। তপা চলে যেতে মৃদু স্বরে বলল, মার্শাল্লাহ। গভীর রাত, নিস্তব্ধ প্রকৃতি, নিকষ কৃষ্ণ আধারে নিমজ্জিত ত্রিভুবন। দূরে কোথাও থেকে ভেসে আসছে রাতজাগা পাখিদের ডাক। নিস্তব্ধতায় মোড়ানো রাতে সামান্য পাখির ডাকটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে, অতীব ভয়ঙ্কর। হঠাৎই তপার মনে হলো রুমের ভেতরে কেউ আছে, যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তপার দিকে। আধো আলো আধো অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পেল না সে। অবয়বটা বিছানার উপর ঝুঁকে এলো। তপা নীরব, নিস্তব্ধ, বিন্দুমাত্র নড়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত হাতের এলোপাতারি স্পর্শ পেতেই চিৎকার করে উঠে বসল। চারিদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তপা। দরজার দিকে তাকিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। রুমের ভেতরে অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না এখন। দরদর করে গড়িয়ে যাওয়া ঘামের বিন্দুগুলো ওনার কোণে মুছে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এটা নিছকই একটা স্বপ্ন ছিল, এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। নিজেকে সামলা তপা, এভাবে ভয় পেলে জীবন চলবে না। তাদের থেকে তুই বহু দূরে, চাইলেও তারা তোকে ছুঁতে পারবে না। নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরও একটি রাত।
পৃথার সহায়তায় কেকের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপগুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময় এতটুকু সাফল্য কেবল পৃথার জন্যই সম্ভব হয়েছে। পৃথাই নিজের পরিচিতদের বলেছে তপার থেকে কেক নিতে। সুপার শপগুলোতে কেক দিতে পারাটাও ওরই অবদান। কেকের মান ভালো হয় তারাও কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। তপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে ওঠায় বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, আমি চুলে তেল দেওয়ারই সময় কি সবার আমার কথা মনে পড়ে? অসহ্যকর ব্যাপার। মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটা প্রকাশ পেল না। সুরেলা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? দুটো 5 পাউন্ডের কেকের অর্ডার। খুশির সংবাদ, কিন্তু বিপত্তি বাধে ডেলিভারি ডেট শুনে। আগামীকাল সকাল 9টার মধ্যে। কিন্তু কাল তপার পরীক্ষা, পৃথাটাও নেই, নানু বাড়ি গেছে। তপা পড়ে গেল মহা মুশকিলে। বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করে দিল। কিছুক্ষণ পর পুনরায় বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার দেখে মৃদুস্বরে বলল, একই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তপা নিরুপায় হয়ে অর্ডারটা নিয়ে নিল, কিন্তু বিনয়ের সহিত বলল, ভাই আমি অবশ্যই অর্ডারটা নেব, কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি কাল আমার পরীক্ষা, কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারবো না। প্লিজ একটু দেখবেন ব্যাপারটা। অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে বলল। যে ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে দেবো। তপার ঠিকানা বলতেই লোকটা গড়গড় করে বলল, 2য় তলায় সিঁড়ির সাথে ফ্ল্যাটের সামনে বড় বড় অক্ষরে লেখা তাজমহল। তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন। আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। কত হলো? তপা হ্যাং মেরে বসে রইল। এই অ্যাপার্টমেন্টেরই কেউ কেক চাইছে, আর ও কিনা ডেলিভারি করার চিন্তায় এতক্ষণ প্যাচাল পারল। পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তপা। খুব একটা ভালো হয়নি পরীক্ষা, আবার খারাপও হয়নি, চলবে টাইপ। স্বপ্নগুলো মাঝ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তপার। পড়াশোনায় আরও বেশি ফোকাস করতে হবে। ভাবতে ভাবতে লিফটের দিকে গেল। বেশি ছাত্রছাত্রীর ভিড় দেখে বারান্দায় রেলিং ধরে নিচে তাকালো। 6 তলার উপর থেকে লাফ দিলে মরে যাবে কিনা ভাবছিল তপা। পরক্ষণে নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো, লিফটের তোয়াক্কা না করে। লাইব্রেরিতে গিয়ে পরের পরীক্ষাগুলোর জন্য কিছু বই খুঁজে বের করলো। সবগুলো বই তপার নেই, শুধু যেগুলো দরকার সেগুলোই কিনেছে। এক এক বই এক এক লেখক এক এক রকমভাবে লিখেছে, সেগুলো কালেক্ট করতেই এসেছে মূলত তপা। বই খুঁজতে খুঁজতে হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল। পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরি পুরো ফাঁকা থাকায় তপার খানিকটা ভয় ভয় লাগছে। তার উপর বাইরে চেঁচামেচি। পলককে ঠেলে ভেতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুঁসছে, এক হাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে। তপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগী চেহারা দেখে ভড়কে গেল, কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করলো গাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তপার কাছে। তপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো? পলক তপাকে খেয়াল করে অবাক হলো, মনে মনে ভাবল। এই মেয়ে, এখানে কি করছো? তপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এড বক্স বের করে বলল। বসুন। পলক বিস্মিত হলো। তুমি ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘুরো? তপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মিনি বক্স তো। আপনি বসুন না প্লিজ, আমি এত উঁচুতে নাগাল পাবো না। লাগবে না, বাদ দাও, কিছু হবে না, আমার অভ্যেস আছে। এত অল্পতে পরক খাওয়ারের কিছু হয় না। আমার অভ্যাস নেই তো আঘাত দেখার, প্লিজ বসুন। পলক বসল না। মস্তিষ্ক তার এখনও রাগে ধপধপ করছে। আঘাতে মলম লাগানোর সময় এখন নয়। সজলকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার। কেন লাইব্রেরিতে এনে বন্ধ করে দিল? ওদিকে কি অবস্থা কে জানে। তপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তপার কাণ্ড দেখে রাগের মধ্যেও হেসে ফেলল। তপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষতটাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভালো করে তাকালো পলকের মুখের দিকে। সে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে তপার মুখশ্রীতে। চোখের পলক পড়ছে না পলকের। তপা ইতস্তত বোধ করলো এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল, ডাক্তার ম্যাডাম,
ব্যথা তো ক্ষমার পরিবর্তে আরো বেড়ে গেল। এখন কি হবে? তপা ভ্রু কুচকে তাকালো। পলক হেসে ফেলল। পরক্ষণে এই গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে কুচকানো ভ্রু দেখাচ্ছ? চেনো আমাকে? তপা ঈষৎ কেঁপে উঠল। এতক্ষণ তো ভালোই ছিল, আবার নিজের ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অগত্যা তপা জোর করে হেসে বলল, আপনাকে কে না চেনে? আপনি এই ভার্সিটির একজন ফেমাস পারসন। আপনাকে না চিনলে চলে? ইনফ্যাক্ট আমার আরও ভালো করে চেনা উচিত। আপনি তো আমাকে প্রথম দিন বাঁচিয়েছিলেন। পলক ভ্রু কুচকে বলল। হঠাৎ এত মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো? দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল। তপা চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল। চেঁচিয়ে বলল, আপনি এ পাশে আসবেন না প্লিজ। কিন্তু পলক, সে তো পলকই। না বললে সে অবশ্যই সেখানে যাবে। এক পা দুপা করে তপার সামনে গিয়ে দাঁড়ালো। তপা পেছনে সরে যেতে যেতে বইয়ের সেলফের সাথে লেগে গেল। সাইডে সরে যেতে চাইলে দু হাতের বাঁধনে আটকে ফেলল। না, স্পর্শ করেনি এক বিন্দুও। তপা ভয় ভয় চোখে তাকালো পলকের মুখশ্রীতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মতো এমন কী আছে। টের পেল তখন যখন পলক হাত বাড়িয়ে চুলের কাটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাটা খুলে ফেলতেই ঝলমলে চুলগুলো বাঁধনহারা হয়ে ছড়িয়ে গেল পিঠ বেয়ে হাঁটু অবধি। হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তপা ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও দরদর করে ঘামছে তপা। পলক মিনিট দুয়েক পর আচমকাই তপাকে টেনে নিয়ে বসে পড়ল। তপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের উপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তপা কিছু বলার চেষ্টা করতে পলক এক হাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি লাইব্রেরি থেকে একা বের হব। খবরদার আমার পেছনে পেছনে বের হবে না তুমি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। তপা হাত সরিয়ে নিজেও ফিসফিস করে বলল, কিন্তু কেন? আমি আপনার সাথে বেরোলে কি আপনার জাত যাবে? জাত আমার যাবে না, কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে বন্ধ লাইব্রেরিতে তুমি আমি কি করছিলাম। অনেকক্ষণ তো হলো আটকে আছি, সেজন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিশ্চয়ই এই ব্যাপারে সেনসিটিভ, তাই বলছিলাম। এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশার নিউজ দেখতে, তাহলে বের হতেই পারো একসাথে। যাবে? এসো। তপা চোখ পাকিয়ে তাকালো। পলক ভ্রু কুচকে মুখটা এগিয়ে নিয়ে বলল, পলক দেওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? যান তাড়াতাড়ি, আশ্চর্য, বাড়ি ফিরবো তো আমি। কিছুক্ষণে ফিরছি আমি, খবরদার বের হবে না। সজল এসে দরজা খুলে দিল। জানালা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই তপাকে টেনে বসিয়ে দিয়েছিল পলক। সজলকে কড়া গলায় বলল, তুই 5 মিনিট দাঁড়া দরজার সামনে। খবরদার, না নিজে ভিতরে ঢুকবি আর না অন্য কাউকে ভিতরে ঢুকতে দিবি। এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব। বলেই হনহন করে ছুটে গেল সামনের দিকে, ঠিক সেদিকে যেদিকে তার মাথায় আঘাত করা হয়েছিল। কে মেরেছিল আপনাকে? তপার প্রশ্ন শুনে পলক মৃদু হাসল। তপা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আবারও বলল, আশ্চর্য, আমি হাসার মতো কি বললাম? শুধু তো জানতে চেয়েছি কে মেরেছে। এতে তো হাসির কি আছে বুঝলাম না। তোমার মনে হচ্ছে না তুমি আজ একটু বেশি কথা বলে ফেলছো? সামনে তাকিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল পলক। তপা ঈষৎ অবাক হলো। সত্যি সে আজ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে, কিন্তু জানতে ইচ্ছা করছে কে মেরেছে লোকটাকে। কিন্তু ইনি তো সোজা কথা বলার মানুষ নয়। তাই মনের ভেতরে সুপ্ত ইচ্ছাটা মনে মনেই কবর দিয়ে দিল। গেট পর্যন্ত এসে পলক মসৃণ কণ্ঠে বলল, এখন যেতে পারবে তো? আমি কখন বললাম আমি যেতে পারবো না? আমি একবার বলেছি আপনাকে পৌঁছে দিতে। তপা উত্তর না দিয়ে গটগট করে হেঁটে চলে গেল চোখের আড়ালে। পেছনে ফেলে গেল একজোড়া হাসজ্জ্বল চোখ। কেটে গেল বেশ কিছুদিন। পরীক্ষা শেষে আবারও পুরো দমে শুরু হয়েছে ক্লাস। সামনে সেমিস্টার ফাইনাল। তপা দিকবিদিক ভুলে কেবল লেখাপড়ায় মনোযোগ দিল। ক্লাস, বাসার, মাঝে মধ্যে ব্যবসার জন্য কিছু গ্রোসারি কিনে আনার জন্য বের হওয়া। তপার বা পৃথা কেউই এখন কেক ডেলিভারি করতে যায় না। একজন ডেলিভারি ম্যান ঠিক করে নিয়েছে, নয়তো সবটা তপা সামলাতে পারে না। সব ঠিকঠাকভাবে চললেও তপার মনটা অশান্ত হয়ে আছে। বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, সবসময় তাকে নজরে নজরে রাখছে, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পায় না। যেদিন লাইব্রেরির ঘটনার পর তপা আর পলকের মুখোমুখি হয়নি। হ্যাঁ, সামনাসামনি পড়ে গেছে অনেকবার, কিন্তু নিজেই পাশ কাটিয়ে চলে গেছে। হ্যাঁ,
সামনাসামনি পড়ে গেছে অনেকবার, কিন্তু নিজেই পাশ কাটিয়ে চলে গেছে। অস্বস্তির থেকে নিজের সম্মানটাকে বেশি প্রাধান্য দিয়েছে তপা। পলকের সাথে কেউ ওকে জড়িয়ে কিছু রটিয়ে দিক, তাও কোশ্চিনকালেও চায় না। এতদিন এটা বুঝতে পেরেছে লোকটা ঠোঁটকাটা হলেও মনটা স্বচ্ছ, নয়তো শুধুমাত্র একটা মেয়েকে টিস করা নিয়ে ঝামেলা করে কেউ নিজের মাথা ফাটিয়ে বসে থাকে না। সেদিন ক্যাম্পাসে একজন ছাত্রীকে কিছু বকাটে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে অন্যায় হাত রাখে, টেনে নেওয়ার আগে সেখানে উপস্থিত হয় পলক। শুরু হয়ে যায় হাতাহাতি। সেখানেই মাথা ফাটিয়ে লাইব্রেরিতে ঘাপটি মেরেছিল। হন্তদন্ত হয়ে তপা ছুটল লিফটের দিকে। ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়, কিন্তু ও লিফটে পা রাখতেই বড় বড় পা ফেলে পলক ভেতরে ঢুকে পড়ল। তপা বাইরে বের হতে চেয়েও ভেতরে প্রবেশ করলো। লোকটা তো আর তাকে খেয়ে নিচ্ছে না, এত ভয় পর কি আছে, আশ্চর্য। কিন্তু এই গাছারা ভাবটাই তাকে ফাঁসিয়ে দিল। তপার ক্লাস 10তলা ভবনের 6 নম্বর ফ্লোরে। তপা বাটন প্রেস করার আগেই পলক 10তলায় যাওয়ার বাটন প্রেস করে দিল। তপা অবাক হলো, এর চেয়ে তো সিঁড়িই ভালো ছিল। মুখটাকে হাঁড়ি করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পলক সেদিকে খেয়াল করে মুচকে হাসল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লিফট জুড়ে নেমে এলো অন্ধকার। তপা ভয়ে সিটিয়ে গেল। লিফট সবে 3-4 তলার মাঝামাঝি। তপা ভয়ে পলকের কাছাকাছি দাঁড়িয়ে হাত খামচে ধরে ফুপিয়ে উঠল। পলক অবাক হয়ে অন্ধকারে তপার মুখটা দেখার চেষ্টা করছে। তপা ফুপিয়েই চলছে। পলক তপার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিছু হবে না, শান্ত হও। তপা ঈষৎ কেঁপে উঠল। পলক ভাবল হয়তো সে হাত ধরেছে বলে কেঁপে উঠছে, কিন্তু পলককে ভুল প্রমাণ করে তপা থেকে থেকেই কেঁপে উঠল। পলক অবাক হয়ে ভাবল, এইটুকুতে এত ভয় পর কি আছে, আশ্চর্য। উপায় না পেয়ে দু হাতে বুকের সাথে আগলে নিল। মিনিট দুয়েক যেতেই তপা আবারও কেঁপে উঠল। ঘেমে নিয়ে একাকার অবস্থা। অনবরত কেঁপে উঠতে দেখে দেখে পলক ভ্রু কুচকে ফেলল। সে ভেবে নিয়েছে এই মেয়ে এখন নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। তপা নিজেকে পলকের বাহুডোরে আবদ্ধ বুঝতে পারে, কিন্তু তার নিজের শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছে না। নিজেকে ক্রমশই হারিয়ে ফেলছে কালের গহ্বরে। হঠাৎ জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো তপা। পলক পড়েছে মহাবিপদে। কাঠখোট্টা ঠোঁটকাটা পলক তাজু আর কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি আগে। কি করবে ভাবতে ভাবতে তপা নিজের সবটুকু ভার পলকের উপর ছেড়ে দিল। নিঃশ্বাসের গতিও কমে আসছে। নিঃশ্বাসের গতি কমলেও এখনও হাঁ করেই শ্বাস ফেলছে সে, তবে সেটাও ক্রমশ কমছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তবে কি মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে ফেলছে? পলক দিকবিদিক শূন্য হয়ে অন্ধকারে আলতো করে হাত রাখলো তপার গালে। শত দ্বিধা মিশ্রিত নয়নে একবার তপার অবয়ব দেখে মুখ এগিয়ে নিল তপার মুখের একদম কাছে। ঠোঁটে স্পর্শ লাগার আগে চোখ বন্ধ করে ফেলল পলক। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ, হোক না সেটা অনুভূতিহীন। দু আঙ্গুলে তপার নাক চেপে ধরে অধরে অধর মিশ্রিত করে অনবরত শ্বাস প্রদান করল সে। কয়েক মুহূর্ত পর তপা স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করলো, কিন্তু শরীরটা তখনও নিস্তেজ। পলক তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মিহি কণ্ঠে বলল, আই এম সরি তিয়াশা, তোমার অনুমতিবিহীন তোমাকে ছোঁয়ার জন্য। মুখে বারবার চুমু খেতে চাওয়ার কথা বললেও আমি চাইনি তোমার অবচেতনে তোমাকে স্পর্শ করতে, কিন্তু কি করবো বলো, আমি নিরুপায়। তপা ঈষদুষ্ণু চায়ের কাপটা এগিয়ে দিল পৃথার দিকে। পৃথা মুচকি এসে কাপটা নিয়ে বলল, তপা, মা তোকে যেতে বলছে আমার সঙ্গে। আমি তো যেতেই চাই, কিন্তু আজ নয় প্লিজ। আমি ওই মানুষগুলোর সামনে যেতে পারবো না রে। ওদের সামনে গেলে আমার ঘেন্না ধরে যায় নিজের জীবনের ওপর। কিন্তু ওরা তো কেউ আসবে না, শুধু তুই আর ভাইয়ার 2-1 বন্ধু, এছাড়া কেউ নয়। মা ওদের আসতে বলেনি তো। মা তোকে খুব করে চায় তপা, তুই জানিস না মা তোকে কতটা ভালোবাসে। আমি জানি রে, তোদের ভালোবাসার জন্যই তো এখনো বেঁচে আছি আমি। কিন্তু এটা বল, ভাইয়ের বন্ধু আসবে, ভাইয়ার তো নেই, বন্ধু এসে কি করবে? ভাই এসেছে 2 দিন আগে। সত্যি বলছিস তো? নাকি আমাকে নেওয়ার জন্য মিথ্যা বাহানা বানাচ্ছিস? তোকে নিতে আমার বাহানার প্রয়োজন আছে? মা দুটো ইমোশনাল ডায়লগ দিলেই তো তুই সুরসুর করে চলে যাবে। তা ঠিকই বলেছিস, আন্টির কথা ফেলতে পারি না যে। এই পৃথিবীতে আমার মায়ের পরে আন্টি একমাত্র মহিলা যাকে আমি এতটা ভালোবাসি। পৃথাও একটুখানি হাসলো। মেয়েটা একটু ভালোবাসা পেলেই একেবারে গলে যায়, অথচ কপাল দেখ, সে একটুখানি ভালোবাসাও জুটে না সেখানে। পৃথিবীটা বড্ড স্বার্থপর, আরও বেশি স্বার্থপর পৃথিবীর মানুষগুলো। কেউ কি নেই যে এই মেয়েটার ছোট্ট জীবনটা ভালোবাসে ভরিয়ে রাখবে, সুখে মুড়িয়ে রাখবে, ঠিক যেভাবে রাখে কনকনে শীতের রাতে ছোট্ট শিশুকে তুলোয় মুড়িয়ে।
তপা পৃথার বাড়িতে পৌঁছাতে পৃথার মা আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশা তপার কপালে চুমু এঁকে দিয়ে নিজেও জড়িয়ে নিলেন। খানিকক্ষণ পর মৃদু অভিমান করে বললেন, ও ভালোই তো, তোমার ছেলে দুদিন আগে এসে আমার কথা মনে করতে পারেনি, আর আমি একটু দেরি করায় রেগে আছে। কোথায় তোমার ছেলে, ডাকো দেখি। আয়েশা ডাকার আগে সেখানে উপস্থিত হলো দুজন সুদর্শন যুবক। অন্যজনের দিকে না তাকিয়ে প্রান্তর দিকে তাকিয়ে অভিযোগ করে বলল, দুদিন আগে এসে একবার আমার সাথে দেখা করতে পারলে না তুমি? তা করবে কেন? আমি কি নিজের বোন নাকি? নিজের হলে ঠিকই দেখতে যেতে। কি সিদ্ধান্ত আন্টি? এই যে বলছিস এসেই দেখা করতে গেল না কেন? তাই আমি ভাবছি এসে যেন সবার আগে তোর মুখ দেখে সেই ব্যবস্থা করব। তোদের দুজনের বিয়ে দেব। তপা প্রান্ত যেন আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মাত্র কি বললেন আয়েশা। বোধগম্য হতেই দুজনে একসাথে বলল, মা। আন্টি! কিন্তু এত কিছুর মাঝে কেউ একবারও খেয়াল করলো না পিছনে দাঁড়ানো ব্যক্তির শক্ত মুঠোবন্দি হাতটা, যেখানে জীর্ণ শীর্ণ অবস্থায় বন্দি একটা মুঠোফোন, যার দামি গ্লাসটায় চুরচুর করে ভাঙনের শব্দ হচ্ছে, ঠিক যেমনটা হচ্ছে তার হৃদ মাঝারে। আন্টি, এই কথাটা আর বলো না প্লিজ। ভাইয়া আমার কাছে আমার নিজের ভাইয়া। আমার মায়ের পেটের ভাই হলে যেমন হতো ঠিক তেমন। এই পবিত্র সম্পর্কটা তুমি অস্বস্তিতে মরিয়ে দিও না প্লিজ। মাথা নিচু করে বলল তপা। প্রান্ত এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য বাদ মানল না তার। মায়ের হাত ধরে বলল, পর্বত 6। মা, আমার কাছে পিঠা আর তপা আলাদা নয়। ওরা দুটোই আমার বোন। কখনো আলাদা করে দেখিনি আমি। আমি তো এটাই জানি, আমাদের মা বাবা আলাদা হলেও আমরা আপন ভাই বোন। দুটো বোন আমার। পিঠার জন্মের পর আমার খুশি তুমি দেখেছো, কিন্তু তপা আমাদের জীবনে আসার খুশি তুমি দেখোনি। আমি দেখাতে পারিনি, লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। কেন জানো মা? এই ভাবনাগুলোর জন্য। যেখানে পিঠাকে আমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারি, আদর করতে পারি, সেখানে তপার হাতটা ধরে ভরসা দিতেও আমার দুবার চিন্তা করতে হয়। পাছে লোকে পবিত্র সম্পর্কটার অন্য মানে বের করে ফেলে, কলঙ্কের আগুনে ঝলসে দেয়। কিন্তু কিন্তু দেখো মা, আমাদের মনে কিন্তু পাপ নেই। একটা পবিত্র সম্পর্ক বয়ে বেড়াচ্ছি আমরা দুজন। আমাদের সমাজটাই এমন। আমরা তো তবু আলাদা মায়ের পেটের সন্তান। আজকাল তো একই মায়ের পেটের ভাই বোনও রাস্তায় বের হতে পারে না মানুষের নোংরা মানসিকতার জন্য। সেখানে আমরা তো কোন ছাড়। তবে যাই হয়ে যাক মা, আমি আমার বন্ধুটাকে ঠিক এভাবেই ভালোবেসে যাব, আগলে রাখবো সারা জীবন। এই দুটো প্রাণ সারা জীবন আমার প্রাণভোমরা হয়েই থাকবে। তপার চোখের কান্নির বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে সুখের হাসি। প্রান্ত দুহাত মেলে দুই বোনের দিকে তাকালো। পৃথা তপা কাছে আসতে আলতো করে জড়িয়ে নিল দুহাতে। পৃথা নির্বিকার থাকলেও তপা ফুপিয়ে উঠল। প্রান্ত তপার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না বোন আমার, আমি আছি তো সারা জীবন তোদের ভালোবাসার জন্য। আর মা, আমার বিয়ের কথা বাদ দাও। আমার দুই রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজে দিয়ে তবেই আমার কথা ভাববো। আয়েশা চোখ মুছে সুখের হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন। তার সন্তানরা আজ বড় হয়ে গেছে, তার চিন্তা করার দিন শেষ। অদূরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ ঘটিত ঘটনাগুলো অবলোকন করছিল পলক তাজোয়ার। এতক্ষণ মেজাজ বিগড়ে গেলেও এখন হৃদমাঝারে বইছে গা হিম করা শীতল সমীরণ। খাবার টেবিলে বসতেই সামনে পলককে দেখে হকচকিয়ে গেল তপা। ভ্রুকুচকে বলল, আপনি আপনি এখানে কি করছেন? পলক তপার কুচকানো ভ্রু দেখে মুচকি হাসল। কিছু বলার আগেই প্রান্ত শশার স্লাইস মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ও আমার বন্ধু, তুই ওকে চিনিস নাকি? চিনি না আবার? আকাম্মা ব্যাটা সারাক্ষণ আকামের মাথা খাই ভার্সিটিতে গিয়ে। পলক ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছে তপার বিড়বিড় করে বলা কথাগুলো। স্পষ্ট বুঝতে না পারলেও তপা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারল সে। চিনিস ওকে? পলক তাজওয়ার, রাইট? পলক ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে বলল, জি, পলক দাওয়ার। আপনি? তপা কটমট করে তাকালো। কোন লেভেলের ফাজিল লোকটা এমন ব্যবহার করছে যেন আজই প্রথম দেখা হয়েছে। তপা জোর করে একটু হেসে হাত বাড়িয়ে পলকের হাতে আলতো স্পর্শ করে বলল, তিয়াসা তপা। নাইস নেম। তা কোথায় লেখাপড়া করছেন?
তপা এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লোকটা কি নিদারুণ অভিনয় টানা করছে। একে তো নির্দ্বিধায় সেরা অভিনেতা 2022 অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি আপনি? সে কি, আমিও তো তোমার ইউনিভার্সিটি থেকেই পাস আউট। তোমাকে কখনো দেখি না কেন ভার্সিটিতে? ক্লাস করো না নাকি? এটা তো ঠিক না প্রান্ত। তুই এত ব্রাইট স্টুডেন্ট ছিলি আর তোর বোন কিনা ফাঁকিবাজ। এটা তো ঠিক মানা যাচ্ছে না। তপা এবার আর নিতে পারছে না। একটা লোক এত অবলীলায় কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে। আবার পরক্ষণেই মনে হলো তপাকে খেপাতে চাইছে। তপাও মনে মনে কঠিন পণ করলো, এই লোকের কথায় আজ রেগে যাবে না। না মানে না। আপনি তো বললেন পাস আউট, যেহেতু ভাইয়ের বন্ধু সেহেতু আরও 2 বছর আগেই বেরিয়ে গেছেন, তাহলে আমাকে দেখবেন কি করে? আপনি তো এক্স স্টুডেন্ট, চেহারা দেখে তো প্রফেসর বলে মনে হচ্ছে না, আবার বখাটে হিসেবেও ঠিক মানাচ্ছে না। আপনি ভার্সিটি এক্স্যাক্টলি কী করেন বলুন তো? আকামের মাথা খান? পলক কেসে উঠল অপ্রস্তুত হয়ে। এই মেয়ে যে যথেষ্ট তেজি সেটাও জানে, কিন্তু তাই বলে এভাবে বলবে? আকামের মাথা খায় মানে কি? পলক তার জোয়ার আকাইম্মা? হাউ ফানি! পলক কিছু বলার আগেই আয়েশা কপট রাগ দেখিয়ে বললেন, এসব কি ধরনের কথা তপা? উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। ঠিক আছে আন্টি, বাচ্চা মানুষ বুঝতে পারেনি। মুহূর্তেই তপার চেহারার রং পাল্টে গেল। চোখ দুটো শুভ্র থেকে রক্তিম আভায় ছেয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি না মোটেও বাচ্চা নই। হ্যাঁ, আপনিই বলুন না, কী করেন আপনি সারাদিন ভার্সিটিতে? সেই তো গাছের তলায়, ওই গাছের তলায় আড্ডা মারেন। এটা কি আকামের মাথা খাওয়া নয়? আজ লাইব্রেরি তো কাল লিফট, সেগুলো কি আকামের মাথা খাওয়া নয়? আবার বিপক্ষ দল চিরকুটে হাবিজাবি লিখে দিবে, সেটা নিয়ে এক দফা ঝামেল হবে, সেটাও কি আকামের মাথা খাওয়া নয়? নাকি এগুলোই সবচেয়ে দরকারি কাজ? পলক খা করে তাকিয়ে রইল। তপার হঠাৎ খেপে যাওয়ার কারণ বুঝতে পারল না সে। পলক, তোরা আগে থেকে পরিচিত? তপার সাথে তোর আগে থেকে ঝামেলা চলছে? পলক অসহায় মুখ করে তাকালো তপার দিকে। তপা তখন মাথা নিচু করে রয়েছে। মিনিট দুয়েক পর খাবার রেখে হাত ধুয়ে চলে গেল সবার চোখের আড়ালে। আমার জন্য ও না খেয়ে চলে গেল, কিন্তু আমি এমন কি বললাম যাতে ও এত রেগে গেল? প্রান্ত পলকের থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলল, হয়তো আগের রাগ ঝেড়েছে, ব্যাপার না, কিছুক্ষণ পর রাগ কমে গেলেই খেয়ে নেবে। তুই খাওয়া শেষ কর। পলকও আর খেলো না, হাত ধুয়ে নিল। মিনিট পাঁচেক পর প্রান্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর বোন কোন দিকে গেল রে? প্রান্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, পিঠা। হুম, তিয়াশা। ওর দিয়ে কি করবি? এমনিতেই রেগে আছে, আর রাগ বাড়িয়ে দিস না দোস্ত। ও আছে হয়তো নিজের মতো। বল না কোন দিকে গেল, আমি রাগাবো না আর, প্রমিস। প্রান্তের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেলে পলক দুই ভ্রুর দুই পাশে চেপে ধরে বলল, তোরা ভাই বোন আমাকে ভ্রু কুচকে দেখাচ্ছিস? একজন তো চোখও দেখায়। পলক তাওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ পলক তাওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ দেখবে, কুচকানো কপাল দেখবে। এগুলো দেখানো শুধু পলক তাওয়ারের নিজস্ব অধিকার। পলক তাওয়ার দেখাতে অভ্যস্ত, দেখতে নয়। এখন তাড়াতাড়ি বল তোর বোন কোন দিকে গেল। আমি সব জায়গায় খুঁজে দেখতে গেলে কিন্তু বাড়ি আর বাড়ি থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। সামনে যে রুম পড়বে সেখানেই ঢুকে পড়বি। বারান্দায় আছে হয়তো, নক করে ঢুকবি নমে, মনে থাকে যেন। আর হ্যাঁ, পিঠাও আছে সেখানে। তুই আমাকে ম্যানার্স শেখাচ্ছিস? আপনাকে শেখায় কার সাধ্যি। পলক আর কিছু না বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। পেছনে প্রান্ত মৃদু হেসে বলল, বন্ধু আমার অ্যারেস্ট হয়ে গেছে তবে। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে মায়াবী জ্যোৎস্না উঁকে দিচ্ছে পৃথার রুমের বারান্দায়। লাইট বন্ধ করে রাখায় আলো অন্ধকারে মোহনীয় লাগছে চারিপাশ। তপা এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। স্পষ্ট কিছুই দেখছে না সে। কোনো একটা বস্তুর উপর দৃষ্টি নিক্ষেপ করেনি সে, শুধু চেয়ে থাকার জন্যে চেয়ে আছে। বাইরের পৃথিবীর প্রতি তার লেশমাত্র আগ্রহ নেই। সে ব্যস্ত জ্যোৎস্নার আলোয় নিজেকে ভেজাতে। বিছানায় বসে ফোন ঘাঁটছিল পৃথা। তপার কাছে গিয়েছিল, কিন্তু তপার কোনো ধ্যান জ্ঞান নেই বলে রুমে ফিরে এসেছে। এখন বোম মারলেও তপাকে নিজের ভাবনা থেকে সরানো যাবে না, এটা সে খুব ভালো করেই জানে। পলক রুমে ঢুকে পৃথার থেকে জেনে নিল তপার অবস্থান সম্পর্কে। পৃথাকে খাবার নিয়ে আসতে বলে পা বাড়ালো তপার দিকে।
পলক তপার পেছনে দাঁড়িয়ে গলা কাকড়ি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তপা বুঝতে পেরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পলক মৃদুস্বরে ডাকল। তিয়াশা, এদিকে তাকাও। তপা তবুও নির্বিকার। পলক কপালে আঙ্গুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি এইদিকে ফিরতে বলেছি তোমাকে। কেন এসেছেন এখানে? তখন ওগুলো বলার আগে মনে ছিল না? চলে যান, আমাকে একা থাকতে দিন। পলক ভ্রু কুচকে ফেলল। কিঞ্চিত সময় পর উচ্চস্বরে হেসে উঠল। হাসির দাপটে সারা শরীর কেঁপে উঠল পলকের। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি তোমার রাগ ভাঙাতে এসেছি? পলক তাওয়ারকে চেনোনি তুমি? কে হও তুমি, আমার বউ নাকি গার্লফ্রেন্ড? তোমার রাগ ভাঙাতে কেন আসবো আমি? নাকি প্রতি মাসে বেতন দাও তোমার রাগ ভাঙানোর জন্য? বলো কোনটা? তপা কঠিন গলায় বলল, খুব ভালো করে, আপনি একটা ইতর প্রজাতির প্রাণী। কৃষ্ণময়ী তোমার মেঘ বরণ কেশের মাতাল করা গন্ধে মাতোয়ারা হতে চাই বারংবার। সকাল 6টার সময় এরকম একটা মেসেজ দেখে আপনা আপনি 2-3টে ভাঁজ পড়ে গেল তপার কপালে। ডিলিট করতে গিয়ে নজরে এলো অনেক দিন আগের একটা মেসেজ। আমার কৃষ্ণময়ী, মেয়েদের নাকি লম্বা চুলে সুন্দর দেখতে লাগে, আজ আমি নিশ্চিত। তপা গুনে গুনে দেখল 2 মাস 28 দিন আগের মেসেজ। আনমনে ভাবতে লাগলো, কে লোকটা? আমি কি চিনি? আমার নাম্বারই বা কোথায় পেলো? আর সকাল সকালে কেন মেসেজ এলো? লোকটা কি আমাকে দেখতে পাচ্ছে? নাম্বার আর দেখতে পাওয়ার কথা মনে হতেই তাজমহলের কথা মনে হলো। কিন্তু পরক্ষণেই ভাবলো, লোকটা তো কিছুদিন আগেই কেক অর্ডার দিয়েছিল, সে কেন হবে? কিন্তু কে সে? এমন হাজারো ভাবনা ঠেলে ফেলে দিয়ে মন দিল নিজের কাজে। ডিমের ফোম তৈরি করে তাতে ময়দা মিশিয়ে নিল। ব্যাটার প্রস্তুত করে মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে বই নিয়ে বসলো। আজ 6টা কেকের অর্ডার রয়েছে। এছাড়াও 2টো সুপার শপে দিতে হবে কিছু। ব্যস্ত তপার সময় কোথায় এসব নিয়ে ভাবার? জীবনটা এখন নতুন লাগে তপার কাছে। এই তো সেদিনও হা হুতাশ করে মরছিল। কিভাবে খেয়ে পড়ে বাঁচবে সে? কিভাবেই বা লেখাপড়ার খরচ চালাবে? কিন্তু আল্লাহ তো আছেন, তিনি একটা পথ দেখিয়েছেন। পৃথার উসিলায় তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন। এখন আগের মতো ভাবতে হয় না, চিন্তা করতে হয় না রাত পোহালে সকালে কি খাবো, আদৌ খাবার পারবো তো। একটা ক্লাস শেষে বেরিয়ে এলো তপা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার। লাইব্রেরিতে গিয়ে একটু বসবে সে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে সামনে কতগুলো পা দেখে থেমে গেল। মাথা উঁচু করে দেখলো রাত্রি দাঁড়িয়ে, সাথে আরও 5-6 জন। তপা বিরক্ত ভঙ্গিতে তাকালো। রাত্রি তপার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে বলল, দেখতে তো হাবাগোবা মনেই হয়। তলে তলে এত কিছু করিস কিভাবে তুই? কি করেছি আমি? এই দেখ, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তলে তলে যে আস্ত পুকুরটাই খেয়ে নিচ্ছে। বেয়াদ্দপ মেয়ে কোথাকার। মুখ সামলে কথা বলুন। কি বলছিলেন? পুকুর খেয়ে নিচ্ছি? খেলে পুরো সমুদ্রে গিলে ফেলবো। পুকুর ছুঁয়ে হাত নোংরা করার কোনো ইচ্ছে আমার নেই। এখন ঝেড়ে কাশুন তো দেখি ঝটপট, নয়তো বিদে হন আমার চোখের সামনে থেকে। পলককে কি দেখিয়ে পাগল করছিস তুই? এই শরীর বিছানায় গিয়েছিস ওর সাথে? যে পলক আমার দিকে ফিরেও তাকায় না, সে তোর মতো কালির সাথে কিভাবে থাকে বল? এই শরীরটা দিয়ে পাগল করছিস ওকে, তাই না? তপার মাথা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টকবক করছে। চোখ কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কানের ভেতরে মনে হচ্ছে ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করে বলল, আপনার দিকে ফিরে তাকায় না কেন আপনার পেয়ারি পলক তাজওয়ার? আপনি শরীর দেখাতে পারেন না? দেখতে তো ভালোই মনে হচ্ছে। তাহলে তাকে দেখাতে কি সমস্যা? বিছানায় যেতেও নিশ্চয়ই আপত্তি নেই। আপনার সো কল্ড পলক তাজওয়ার এত সুন্দর ফিগার দেখে নিশ্চয়ই ছেড়ে দেবেন আপনাকে। তাহলে যাচ্ছেন না কেন? নাকি আপনার মধ্যে কোনো ঘাপলা আছে নাকি? এরকম কিছু থাকলে আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমার এক পরিচিতি ডাক্তার আছে, তাকে বলে এই সমস্যা বিশেষজ্ঞ কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবো। যাবেন তো মিস রাত্রি? রাত্রি সবটা শুনে তেরে এসে তপার গালে চড় মারতে উদ্যত হয়। তপা হাত মুচড়ে ধরে পিঠে ঠেকিয়ে পড়ল, আমাকে অবলা ভেবে ভুল করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়াতে পারে, আর চর আমিও মারতে পারি, কিন্তু আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। কিন্তু আর একবার যদি এই হাত আমাকে স্পর্শ করার চেষ্টা করে, তবে হাত আর হাতের জায়গা থাকবে না। মাইন্ড ইট। পরিবারের বড়াই করছিস? তা তোর পরিবার তোকে কি শিক্ষা দিয়েছে? লাইব্রেরিতে লটর পটর করতে, লিফটে গিয়ে জোরাজোরি করতে,
নাকি ছেলেদের সাথে চিপকে থাকতে? আরও তো ছেলে আছে, কিন্তু পলকই কেন? পলক হ্যান্ডসাম বলে নাকি ওর টাকা আছে বলে? প্রস্টিটিউটের মতো ওর থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাচ্ছিস, লজ্জা করে না? শালি প্রস্টিটিউট কোথাকার, আবার পরিবারের ডায়লগ শোনাতে আসছে। তপার চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে শুরু করলো। বা হাতে চোখ মুছে কিছু বলার আগে সশব্দে রাত্রির গালে ছুঁয়ে দিল একটা ফর্সা ইস্পাত কঠিন হাত। রাত্রি হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। তপা অবাক হয়ে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। পলক রাগে ফুঁসতে ফুঁসতে তপার দিকে তাকিয়ে বলল, আল্লাহ মুখ দেয়নি সাথে? পটর পটর কি কেবল আমার সাথেই করতে পারো? পটর পটর কি কেবল আমার সাথেই করতে পারো? আমার একটা কথাও তো মাটিতে পড়তে দাও না তুমি। তাহলে ওর বেলায় মুখে কুলু পেটে রেখেছো কেন? দু ঘা লাগিয়ে দিতে পারোনি? সব কিছু আপনার জন্য হয়েছে। না আপনার সাথে দেখা হতো, আর না রাত্রির সাথে কোনো ঝামেলা হতো। সেই প্রথম দিন থেকে আপনি আমার মাথায় উঠে নেচে যাচ্ছেন। আমি বলেছিলাম লাইব্রেরিতে আসতে, আমি বলেছিলাম লিফটে আমার সাথে যেতে। না তো, তাহলে নোংরা কথাগুলো আমাকেই কেন শুনতে হবে? আমি মেয়ে বলে, নাকি আমি অসহায় বলে? কোনটা মিস্টার পলক তাজওয়ার? ঝামেলা আপনার আর আপনার রাত্রি, কিন্তু এর মাঝে আমি কেন? কেন আপনারা আমাকেই পেলেন আপনাদের দাবার গুটি বানানোর জন্য? আর আপনার রাত্রি, সে যদি আপনাকে এতই চায় তবে কেন সেদিন আমাকে পাঠালো এই চিরকুট দিয়ে? নিজেই যেতে পারতো। আর যখন আমাকে পাঠালোই, আপনি কেন এসব সাথে ঝামেলা করলেন? করবেনই তো। সমস্যা তো আপনার হচ্ছে না, ঝামেলা তো আমাকে বহতে হচ্ছে। অসহায় তো আমি, আপনি নন। রাত্রির দিকে আঙ্গুল তুলে বলল, মিস রাত্রি, লাস্ট একটা সুযোগ দিচ্ছি। এরপর আমার পেছনে লাগতে আসলে আমার মুখ নয়, হাত চলবে। এটা শুধু কথার কথা নয়, সময় আসলে বাস্তবের রূপ নেবে। আর হ্যাঁ, আমি কালো, এটা একান্তই আমার গায়ের রং। না আমি আপনার গায়ের সাথে ঢলাঢলি করে আপনাকে ফর্সা রঙকে কালো বানিয়ে দিচ্ছি, আর না আপনার ভাইয়ের বউ হচ্ছি। তাই আমার গায়ের রং নিয়ে আপনার সমস্যার কথা নয়, এটা একান্তই আমার, আর আমি এতেই সুখী। আমার তো বাইরেটা কালো, কিন্তু আপনার তো অন্তর পর্যন্ত কালো, নোংরা যখন দুর্গন্ধযুক্ত। বলে আর এক মুহূর্ত দেরি না করে পলকের দিকে আর চোখে একবার তাকিয়ে হনহন করে লাইব্রেরির দিকে চলে গেল। রাত্রি ক্রোধে ফেটে পড়ল। পলক অপলক তাকিয়ে রইল তপার পশ্চাৎ গমনের দিকে। লাইব্রেরিতে গিয়ে নীরব অশ্রু বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হয় তপার। কি হতো যদি একটুখানি সুখ লেখা হতো সেখানে? কি হতো যদি একান্তই আপন বলে কেউ থাকতো তার? কি হতো যদি ছোটবেলাটা ভয়ঙ্কর না হয়ে একটুখানি মধুর হতো? কি হতো যদি ওই নোংরা হাতটা ছুঁয়ে না দিত ওর ছোট্ট কোমলমতি শরীরটা? আর নিতে পারছে না তপা। ছোট্ট জীবনটা ভীষণ ভারী লাগছে নিজের কাছে। না পারছে নিজের মৃত্যু কামনা করতে, আর না পারছে সহ্য করতে। পলক ঘন্টাখানেক সময় ধরে অপেক্ষা করছে তপার বের হওয়ার, কিন্তু সে তো বের হওয়ার নামই নিচ্ছে না। লাইব্রেরির কোন কোনায় ঘাপটি মেরে আছে কে জানে। এ মেয়ে যে এত লাইব্রেরিতে কি করে ভেবে পায় না পলক। সময় পেলেই ছুট লাগায় লাইব্রেরিতে। দীর্ঘ সময় পর ধীর পায়ে বের হলো তপা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল পলকের দিকে। তপাকে আসতে দেখে পলক নড়ে চড়ে দাঁড়ালো, কিন্তু তপা সেদিকে পাত্তা না দিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে গেল গেটের দিকে। পলকের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। দ্রুত গতিতে হেঁটে এসে তপার সাথে পা মিলিয়ে বলল, তিয়াশা, কথা শোনো আমার। রাত্রির ব্যবহারের পেছনে হাত নেই আমার। আমাকে ভুল বুঝো না তুমি। আরও কিছু বলার আগে তপা পলকের দিকে তাকিয়ে বলল, থামুন আপনি। আমি কিচ্ছু শুনতে চেয়েছি আপনার কাছে? চাইনি তো। তাহলে ভার্সিটি এত স্টুডেন্ট, সবার সাথে কি একই ব্যবহার করেন? না তো, তবে আমার বেলায় কেন? আমি চাই না তো আপনার এত মনোযোগ, সত্যিই চাই না। আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আমি সাধারণ, সাধারণ হয়েই বাঁচতে চাই। দয়া করে আমার সামনে আর এভাবে আসবেন না। অন্য 10টা স্টুডেন্টের মধ্যে ব্যবহার করুন আমার সাথে। দয়া করুন, আমাকে দোহাই লাগে। পলক অবাক হয়ে চেয়ে দেখলো তপার নিঃসংকোচ আবদার। একবারও বুক কাঁপল না এভাবে বলতে। একবারও ভাবলো না পলক থাকবে কি করে তার কৃষ্ণময়ীকে না দেখে। পলক, তুমি কি ভেবে নিয়েছো এভাবে বাবুগুলো হয়ে জীবন কাটিয়ে দিবে? কি হয়েছে মা, এভাবে বলছো কেন? তুমি এখন যোগ্য হয়েছো পলক। তোমার কি মনে হচ্ছে না তোমার এখন অফিসে জয়েন করা উচিত? তোমার বাবার বয়স হচ্ছে, এখনো এখনো তো এত প্রেশার নিতে পারে না লোকটা। তুমি হয়তো এটাও জানো না কাল বুকের ব্যথার জন্য হসপিটালে যেতে হয়েছিল তাকে। তুমি তো ঠিকমতো বাসায় আসো না, জানবে কি করে
ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর আগে। এখনো কেন আঁকড়ে পড়ে আছো ওখানে? রাজনীতি? কি দেবে তোমাকে ওই রাজনীতি? হ্যাঁ, তুমি মানুষকে সাহায্য করতে চাও, করো। তোমার বাবার যথেষ্ট আছে পলক, সেখান থেকে সাধ্যমতো সাহায্য করো তুমি।